আসসালামু আলাইকুম। আপনারা যারা আসছেন তারা একটু ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেন। যারা যারা আমাদের এই কোর্সটা এনরোল করছে সবাইকে একটু মেনশন করে দেন, আর আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেগুলোতে ক্লাসটা শেয়ার করে দেন, ঠিক আছে? যারা এনরোল করছে তারা নিজ দায়িত্বে জয়েন হয়ে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করছি। আপনারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, যারা আমাদের এই কোর্সটা এনরোল করছে সবাইকে মেনশন করে দেন। ওকে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্কটা দিয়ে দেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে বাকিরা ক্লাসে জয়েন হওয়ার জন্য ওদের জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের লেকচারটা হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের লেকচার 7 বা 7 নাম্বার ক্লাস, অথবা বলা যায় এটা আমার লাস্ট ক্লাস। ওকে, তোমাদের সাথে আমার হয়তো আরেকটি চ্যাপ্টারে দেখা হবে, সেই পর্যন্ত এটাই লাস্ট ক্লাস। আজকের পরে আপাতত আর কিছুদিন দেখা হচ্ছে না। হ্যাঁ, এর মধ্যে আবার দেখা হবে আমাদের পাবলিক গ্রুপে, আমরা যখন জৈব যৌগের নামকরণ অংশটা শুরু করব সেখানে। তার আগে আমি একটু বলে ফেলি আসলে আমরা কি কি নিয়ে আলোচনা করছি। আমরা একদম শুরুতে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে আমরা পরিবাহিতা পড়ছি। পরিবাহিতার পর আমরা ব্যান্ড তত্ত্ব পড়ছি। ব্যান্ড তত্ত্বের আলোকে
পরিবাহী, কুপরিবাহী এবং অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কি সেটা দেখছি। এরপর আমরা দেখলাম ডোপিং প্রসেসের মাধ্যমে ডোপিং করে কিভাবে পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়, হোল কি এবং ফ্রি ইলেকট্রন কি, এই দুটো কনসেপ্ট আমরা জানছি। এরপর পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহীর পর আমরা সরাসরি চলে গেছি পিএন জাংশন ডায়োডে। ডায়োড পড়ার পর আমরা পড়ছি সম্মুখী যোগ বা ফরওয়ার্ড বায়াস, বিমুখী যোগ বা রিভার্স বায়াস এবং তাদের লেখচিত্র। এরপর আমরা সম্মুখী যোগ, বিমুখী যোগ এই দুটো টপিকের পর আমরা চলে গেছি সরাসরি এসি কারেন্ট, ডিসি কারেন্ট কি। এরপর পড়ছি একমুখীকরণ বা রেকটিফিকেশন। এক্ষেত্রে আমরা পড়ছি ফুল ওয়েভ রেকটিফিকেশন, এটা কিভাবে, ব্রিজ রেকটিফিকেশন। এরপর হাফ ওয়েভ রেকটিফিকেশন, এটা কিভাবে হয়। এবং আজকের ক্লাসে একদম লাস্ট যে টপিক আমার বাকি আছে এটা হচ্ছে ট্রানজিস্টর। আমার মনে হয় তোমাদের মধ্যে যারা আমার ক্লাসগুলো করছো বা যারা এখন আমার ক্লাসগুলো করো নাই, তোমাদের নিজেদের কলেজে যদি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা থাকে, তাহলে এই ক্লাসে আমি যে বেসিক ক্লাসগুলো নিছি এখান থেকে তোমাদের 100% কভার হয়ে যাবে। তবে কিছু ম্যাথমেটিক্যাল ক্লাস যেমন আইসিটি রিলেটেড, হ্যাঁ, লজিক গেট বা আদার যে ছোটোখাটো যে টপিকগুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করবে তোমাদের আবিদ জাফর স্যার। আর অ্যাডমিশন অংশটা নিয়ে তোমাদের বিস্তারিত নলেজ দিবে কাজী হাসান সিদ্দিক স্যার। তাহলে শুরু করা যাক আমাদের আজকের লাস্ট ক্লাসটা। ওকে, সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করবা। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এটার নাম হচ্ছে ট্রানজিস্টর। আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম এটার নাম কি, ট্রানজিস্টর। আমি বলবো যে ট্রানজিস্টর হচ্ছে এটা ইলেকট্রনিক্সের জগতে যে ডিভাইসটি, যে আবিষ্কারটি বিপ্লব ঘটিয়েছে সেটার নামই হচ্ছে ট্রানজিস্টর। সচরাচর আমরা যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করি, আমরা দুই ধরনের ট্রানজিস্টর ব্যবহার করি। একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে এফইটি। প্রথমে আমরা জানবো বিজেটি এই শব্দটার মানে কি। শব্দগুলোর মানেগুলো পরীক্ষার জন্য তোমাদেরও জানা প্রয়োজন। বিজেটি আমি এদিকে এক পাশে নোট করব। আমি আশা করব তোমরা ক্লাস করতে করতে ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকবা, কারণ আমি চাই কোর্সের সকল স্টুডেন্ট ক্লাসগুলো লাইভে থেকে করব। বিজেটি এটা মানে কি, এটা মানে হচ্ছে বাইপোলার। বাইপোলার, বি দিয়ে, জে দিয়ে হচ্ছে জাংশন, জাংশন। আর টি যেটা আছে, টি দিয়ে হচ্ছে ট্রানজিস্টর, ট্রানজিস্টর। তাহলে কথাটা দাঁড়াচ্ছে বিজেটি এর মানে হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা কি আমরা কিছুক্ষণ পরেই দেখব। এরপর আরেকটা আছে এফইটি। তাহলে আমাদের জানা দরকার এফইটি মানে কি। এফ ই টি, এখানে এফ মানে হচ্ছে ফিল্ড, ফিল্ড। ই দিয়ে হচ্ছে ইফেক্ট, ফিল্ড ইফেক্ট। আবার টি দিয়ে হচ্ছে ট্রানজিস্টর, ট্রানজিস্টর। তাহলে মানে দাঁড়াচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তাহলে আমরা একটা ট্রানজিস্টর পাচ্ছি যেটার নাম হচ্ছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আরেকটা হচ্ছে এফইটি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, বাইপোলার জাংশন ট্রানজিস্টর যেটা তোমাদের সিলেবাস অনুযায়ী এটা নিয়ে কিন্তু ওনারা বিস্তারিত আলোচনা করছে, যার কারণে আমাদের যে আলোচনা, এই আলোচনাটা ঘিরে থাকবে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এর মধ্যে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে যেটা আসলে ভালো করে না বললেই নয়, এর নাম হচ্ছে পোলার। মেয়েরা চিন্তা করছে পোলাদের আলোচনা চলে আসছে, মেয়েদের আলোচনা কোথায়? পোলার, পোলার। এই পোলার দিয়ে একটা আইসক্রিম কোম্পানির নামও আছে, পোলার আইসক্রিম, ভেরি ফেমাস, খুব ফেমাস পোলার নামটা। কেমিস্ট্রি তো পোলার আছে। পোলার কোথায় দেখো, পানির অণুতে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এর মধ্যে অক্সিজেন এটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় এটা বন্ধন যদি ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে দেখতেছি পানির অণু যেটা ছিল
পানির অণুতেও কিন্তু পোলার প্রান্ত আছে, দুইটি পোলার প্রান্ত, নেগেটিভ পজিটিভ এদিকে, নেগেটিভ পজিটিভ এদিকে। তো এখানেও সেম ভাবে, তাইলে আমি যদি এই তিনটে শব্দকে একসাথে করি, পজিটিভ নেগেটিভ পজিটিভ, এখানেও কিন্তু কেমিস্ট্রিও তোমাকে কেমন জানে একটা আইডিয়া দিচ্ছে। পজিটিভ নেগেটিভ প্রান্ত যখন থাকে তখন পি এন পি হয়। উল্টা ঘটনাটা যদি ঘটতো, মানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ হইতো, তাহলে কিন্তু এন পি এন হইতো। এইগুলো কিসের ধারণা, কোত্থেকে আসছে? পোলার থেকে আসছে। এই কনসেপ্টের সাথে মিল রেখে আমরা ফিজিক্সে বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে দুই ভাগে ভাগ করছি, এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর কি? এনপিএন ট্রানজিস্টর হচ্ছে দুটি এন টাইপ অর্ধপরিবাহকের মাঝখানে একটা পি টাইপ অর্ধপরিবাহককে অ্যাড করে দিলে যে ট্রানজিস্টরটা পাওয়া যায় তার নাম হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আবার পিএনপি ট্রানজিস্টর কি? পিএনপি হচ্ছে দুইটি পি টাইপ অর্ধপরিবাহকের মাঝখানে একটি এন টাইপ অর্ধপরিবাহককে সংযোগ করে দিয়ে, যুক্ত করে দিয়ে যে ট্রানজিস্টরটা বানানো হয় তার নাম হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তাইলে আমরা বলতে পারবো এনপিএন মানে দুইটা এন এর মাঝখানে একটা পি, পিএনপি মানে দুইটি পি এর মাঝখানে একটি এন। এই হচ্ছে ট্রানজিস্টরের প্রাথমিক প্রকারভেদ। তোমাদের কমেন্টে বলতে হবে সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। যদি তোমরা এতটুকু পর্যন্ত বুঝে যাও, আমি পরবর্তী স্লাইডে চলে যাব। প্লিজ একটা কমেন্টে লিখো। আমি দেখতে পাচ্ছি কে কে কমেন্ট করছে। নাজিয়া লিখছে বুঝছি, সুমাইয়া রহমান লিখছে ইয়েস স্যার, শাহ কবির লিখছে বুঝছি, আশরাফি জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি, মোহাম্মদ রাহাত লিখছে বুঝছি। ভেরি গুড এভরিওয়ান। চলো আমরা এর পরের পার্টটা আবার দেখি। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, তাহলে যদি প্রশ্ন করা হয় যে স্যার এনপিএন আর পিএনপি এই দুটি ট্রানজিস্টরের গঠন বা কার্যপ্রণালী কিরকম, আমি বলবো যে উত্তর হচ্ছে দুটোটা প্রায় কাছাকাছি টাইপের। হ্যাঁ, তবে তুমি দেখবা তোমাদের বইগুলোতে বা স্যাররা যখন লেকচার দেন অথবা প্রাইভেটে যখন টিচার পড়ান, কম বেশি সবাই এনপিএন ট্রানজিস্টরটাকে একটু প্রায়োরিটি দেয় বেশি। এনপিএন এই ট্রানজিস্টরটাকে প্রায়োরিটি দেয় বেশি। কেন? এটার মাধ্যমে আসলে এই পর্যন্ত তোমরা যে সাধারণ ধারণাগুলো নিয়ে এতটুকু পর্যন্ত আসছো, যে জেনারেল নলেজগুলো নিয়ে এতটুকু পর্যন্ত আসছো, সেই অনুযায়ী এনপিএন এর মাধ্যমে ট্রানজিস্টরের গঠন ও কার্যপ্রণালী মাথার মধ্যে সেট করে দেওয়া আমাদের জন্য সহজ হয়। সেজন্য আমরা এনপিএন দিয়ে বুঝবো। এনপিএন ভালো করে বুঝে গেলে অটোমেটিক্যালি পিএনপি তুমি নিজেই পারবা। চলো, এনপিএন ট্রানজিস্টরের তিনটি অংশ আছে, এই তিনটি অংশের সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই। আমি আবার বলছি, এনপিএন এই ট্রানজিস্টরের তিনটি অংশ, একটা হচ্ছে এমিটার, আরেকটা হচ্ছে বেস, আরেকটা হচ্ছে কালেক্টর। তুই প্রশ্ন করতে পারো তার মানে কি স্যার পিএনপিও যেহেতু আপনি মিল বলছেন, তাহলে পিএনপিও ট্রানজিস্টরের কয়টা অংশ থাকবে? তিনটি অংশ, এমিটার, বেস, কালেক্টর। এমিটার যেটা আছে আমি একটু করে এদিকে নোট করে রাখি, তোমাদের জন্য একটা সুবিধা হবে। এমিটার যেটা, এমিটারের বাংলা মানে হচ্ছে নিঃসারক। বি যেটা আছে বেস মানে হচ্ছে আসলে পিঠ বা যেটা মাঝখানে থাকে। আর সি মানে কালেক্টর মানে এটা মানে হচ্ছে আসলে সংগ্রাহক।
পিএনপি তো এটা থাকবে, এনপিএনও এটা থাকবে। সুতরাং এটা নিয়ে ডাউট করার, টেনশন করার কিছু নাই বাবা, ভেরি সিম্পল। চলো আমরা এর পরের অংশটা বুঝি। তাহলে এমিটর পেয়ে গেছি নিঃসারক, বেস পেয়ে গেছি পিট, কালেক্টর পেয়ে গেছি সংগ্রাহক। ওকে, আচ্ছা। এন্ড কথা হচ্ছে স্যার, এমিটর, বেস, কালেক্টর এগুলো যে নামগুলো করা হয়েছে, আসলে এগুলো কিসের উপর বেস করে করা হয়েছে? দুইটা জিনিসের উপর বেস করে করা হয়েছে, থিকনেস এবং ডোপিং লেভেল। দুটো শব্দ আমি উচ্চারণ করছি, একটা হচ্ছে থিকনেস আর একটা হচ্ছে ডোপিং লেভেল। স্যার বুঝি নাই, চলো বোঝানোর জন্য চিত্র আঁকতে হবে, মুখে বললে সব কথা বোঝা যাবে না, সব কথা মুখে বোঝা যায় না। ফিজিক্সে আর অন্যান্য সাবজেক্টগুলোতে, কেমিস্ট্রিতে বা বায়োলজিতে কিছু কিছু কথা চিত্র দিয়ে বুঝাতে হয়। চলেন আমি চিত্র দিয়ে বুঝাই। আমি আবার বলছি, আমি যে কথাগুলো বলবো, যতগুলো কথা বলবো, সবগুলো এনপিএন পিএনপি এর ক্ষেত্রে প্রাইসিং। ওকে, আচ্ছা। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টর আমি বানাচ্ছি, যার এমিটার অংশটা বানাবো। যদি এমিটার হয় এটা একটু থিকনেসটা একটু ওয়াইড হবে, মানে একটু প্রশস্ত হবে। এই যে প্রশস্ত, একটু বড় করে নিলাম, ঠিক আছে, এটা প্রশস্ত অংশ তো। এরপর বেস যেটা হবে এটা থিন, খুবই পাতলা হবে। আমি খুবই পাতলা যেহেতু বলছে, আমি কৃপণতা করে খুব পাতলা একটা অংশ নিলাম, বেস। কালেক্টর যেটা, এটা ওয়াইডার হবে, ওয়াইডার মানে এটা প্রশস্ত বেশি হবে। তাহলে এখান থেকে দেখেই তো বাবা বোঝা যায় যেটা বেস, যেটা বেস এটার থিকনেস কম। আমি ডিফারেন্ট কালার দিই তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। যেটা বেস এটার থিকনেস খুবই 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 পাতলা। এরপর যেটা এমিটার, এটার থিকনেসটা একটু ভালো আছে, ভালো মানের, ঠিক আছে। আর যেটা কালেক্টর, এটা মোটামুটি সবচেয়ে বড়। এভাবেই বানাতে হবে, বাইরে কিন্তু করা যাবে না। এটা এনপিএন ট্রানজিস্টর, এন পি এন ট্রানজিস্টর। তাহলে প্রথম অংশটা আমি বুঝাইছি, থিকনেস কেমন হওয়া দরকার এমিটার, বেস, কালেক্টরে। তুমি প্রশ্ন করতে পারো স্যার এরকম না করলে কি হবে? সেটা তো তখনই বুঝবা, করলে কি হবে সেটা বোঝার পর। সুতরাং আমাকে আগে বোঝানোর সুযোগ দাও, করলে কি হবে, তারপর আমি বুঝাবো না করলে কি হবে, ঠিক আছে? ওকে, প্রথমে তুমি দেখো যে আসলে এমিটর যেটা আছে, এমিটর, তো এমিটরে কি হচ্ছে, আমি এমিটরের নাম দিছি নিঃসারক। এর ডোপিং লেভেল কেমন বলছে? হাইলি ডোপড, হাইলি ডোপড। এমিটর এটা নেগেটিভ, তোমরা জানো নেগেটিভ বা এন টাইপের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে বেশি। সুতরাং আমি এটা বোঝানোর জন্য আমি এখানে অনেকগুলো ফ্রি ইলেকট্রন দিচ্ছি। এইগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, এবং ফ্রি ইলেকট্রনের সংখ্যা কোনো অংশে কম থাকবে না, অনেক বেশি থাকবে। এই জন্য এটার নাম দিচ্ছি হাইলি ডোপড। এটার নাম দিচ্ছি স্যার হাইলি ডোপড। দেখছেন অনেকগুলো ফ্রি ইলেকট্রন এর মধ্যে আছে। এমন ভাবে এই এন টাইপটাকে করা হয় যাতে এখানে ফ্রি ইলেকট্রনের কোনো অভাব না থাকে। ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন, নিয়ে যান ফ্রি ইলেকট্রন হয়ে গেছে। অনেকগুলো আমরা এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রন দেখতে পাচ্ছি। ফ্রি ইলেকট্রনের সংখ্যা অত্যাধিক বেশি বিধায় এটার নাম হচ্ছে এমিটার। বেস যেটা আছে, বেসের ডোপিং লেভেলটা হচ্ছে লাইটলি ডোপড। লাইটলি ডোপড মানে এখানে আসলে ইজ্জত সম্মানের একটা প্রশ্ন আছে, এটা খুবই কম স্যার, খুবই কম, বলার মতো না, বলার মতো না, এতই যে কম। এই যে স্যার এখানে হোল কেন দিচ্ছেন আপনি? পজিটিভ, পজিটিভ মানে হোল, নেগেটিভ মানে ইলেকট্রন, ভেরি সিম্পল কথা। খুবই কম দিছে, এটার নাম হচ্ছে লাইটলি ডোপড। এরপর কালেক্টর যেটা, এটা মডারেটলি ডোপড, মানে এটা মিডিয়াম মানের দিতে হবে। তবে এই কালেক্টরটা এনপিএন এর ক্ষেত্রে এন নেগেটিভ, সুতরাং এখানে নেগেটিভ ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকবে। এদিক থেকে যে ফ্রি ইলেকট্রন গুলো যাচ্ছে, আমি সেটা কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে যে ফ্রি ইলেকট্রন গুলো আছে, এই ফ্রি ইলেকট্রন গুলোকে আমি এরকম করে দিলাম, এই
শেষ। তাহলে আমি দেখতে পাচ্ছি আসলে এমিটর, বেস, কালেক্টর নাম থেকেই বোঝা যায়। আচ্ছা ভাই, নিঃসারক মানে যে নিঃসরণ করে, আসলে নিঃসরণ করবে কে, ছেড়ে দিবে কে, যার বেশি আছে। তো সেখান থেকে তো বোঝা যায় নিঃসরক বা এমিটর হাইলি ডোপড হবে। কালেক্টর যে, সে কালেক্ট করবে, তো কালেক্ট তো তখনই করবে যখন তার কাছে কম থাকবে। ভ্যারি সিম্পল। তাহলে কালেক্টরে কম থাকবে, সেজন্য সেটা বলছে মডারেটলি ডোপ। একটা শব্দ বোঝানোর বাকি আছে, লাইটলি ডোপড কেন বেসকে করা হয়েছে সেটা আমি বুঝাবো। তবে তার আগে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু এনশিওর করো বাবা। সবাই এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা কমেন্টে লিখেন। সবাই এতটুকু পর্যন্ত বুঝে গেছেন কিনা আমাকে একটু কমেন্টে লিখে জানান। সবাইকে বুঝতে পারছেন? আমি চাই আমার ক্লাসগুলোতে স্টুডেন্টরা 100% বুঝবে, 100% বুঝবে। কোনো ধরনের কনফিউশন এদের মধ্যে কাজ করবে না। ক্লাস করে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে, হ্যাঁ আমি বুঝি এবং আমি খুব ভালো করেই বুঝি। রাহাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি, আশরাফি বলছে আলহামদুলিল্লাহ বুঝছি, নাজিয়া লিখছে বুঝছি, শাহ কবির লিখছে বুঝছি, দোজাহান তাবাসসুম লিখছে জি স্যার বুঝছি, আশরাফি জামিল লিখছে জি স্যার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বুঝছি। ভেরি গুড, ভেরি গুড। চলো আমরা এরপরের অংশে চলে যাই। এবার আসো, এরপরে যে অংশটা আছে আমরা যদি সেটাতে চলে যাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্বল। এতক্ষণ আমি তোমাদেরকে বুঝালাম এমিটর কেমন হওয়া দরকার, কালেক্টর কেমন হওয়া দরকার, বেস কেমন হওয়া দরকার। এটা পিএনপি ট্রানজিস্টর হোক, এনপিএন ট্রানজিস্টর হোক, সবার ক্ষেত্রে নিয়মগুলো সেম। যেমন আমি এখানে দুটো ট্রানজিস্টর আঁকছি, সব কিছু সেম। দেখো, কালেক্টর, এমিটর, বেস, কালেক্টর, বেস, এমিটর। আচ্ছা, এনপিএন, এটাও লিখছি এনপিএন, অর্থাৎ সেম। কিন্তু এটাকে যদি আমি পিএনপি লিখি, পিএনপি যদি আমি মুখে লিখিও, তাহলেও কি এখানে মেজর কোনো চেঞ্জ আসতেছে, গঠনগত কোনো চেঞ্জ আসতেছে? পিএনপি দেখো আসলে গঠনগত কোনো চেঞ্জ আসতেছে না। তাহলে এখন স্যার আমরা যারা অদম আছি আমরা কিভাবে বুঝবো যে কোনটি এনপিএন ট্রানজিস্টর, কোনটি পিএনপি ট্রানজিস্টর, কোনটি এনপিএন ট্রানজিস্টর, কোনটি পিএনপি ট্রানজিস্টর, এটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য তোমাদেরকে 2-3টা বেসিক কথা বলবো। বেসিক কথাগুলো আগে ভালো করে খেয়াল। ভাইয়া এতদিন যা পড়াইছি সেগুলোতে বলছি এই তীর চিহ্নের মতো যেটা আছে এটা হচ্ছে পজিটিভ, এটা টানের মতো যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। পজিটিভটা যখন পজিটিভের সাথে, নেগেটিভটা যখন নেগেটিভের সাথে যুক্ত থাকে, তখন এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে থাকে। ফরওয়ার্ড বায়াসে থাকে বিধায় এটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়। তার মানে ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন তার মধ্য দিয়ে কারেন্ট চলবে। এবং মজার এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে কারেন্ট সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। কারেন্ট সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। আচ্ছা স্যার বুঝলাম। এবার দেখো, এটা মনে করো আমার পি টাইপ আর এটা এন টাইপ, পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে পিএন ডায়োড। তাহলে এই ক্ষেত্রে পজিটিভকে আমি নেগেটিভের সাথে কানেকশন দিলাম, নেগেটিভকে পজিটিভের সাথে কানেকশন দিলাম, ফলে এটা হয়ে গেল রিভার্স বায়াস। রিভার্স বায়াস, এখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট ফ্লো হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না। তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে মনে রাখতে হবে ট্রানজিস্টরের ক্ষেত্রে, আই রিপিট কথাগুলো কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? ট্রানজিস্টর। আপনি যখন ট্রানজিস্টর করবেন, ট্রানজিস্টরের ক্ষেত্রে বানানোর সময় আমরা এমন মেকানিজম ট্রানজিস্টরের মধ্যে দিই, সেই ক্ষেত্রে বেস এমিটার অলওয়েজ ফরওয়ার্ড বায়াস, বেস এমিটার অলওয়েজ ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ বেস এমিটারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো চলবে। তাহলে আপনি দেখেন তো, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার এমিটার। যদি আমার কথাকে আমি সত্য প্রমাণিত করতে চাই, তাহলে বেস এমিটারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো কোন দিক থেকে হয়? পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তাহলে তীর চিহ্ন এদিকে। এবার আসেন, আবার
এটা যদি পিএনপি ট্রানজিস্টর হয় তাহলে আবার বেস এমিটার, যেটা একটা ফরওয়ার্ড বায়াস, মানে এই তারটার ভিতর দিয়ে, এই জায়গাটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। বাট কারেন্ট ফ্লো কোন দিকে হবে? কারেন্ট ফ্লো হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাইলে আমরা দেখতেছি তীর চিহ্ন যখন খেয়াল করেন স্যার, নোট করে দিচ্ছি, তীর চিহ্ন যখন এমিটার থেকে বেসের দিকে থাকবে, এমিটার থেকে বেসের দিকে থাকবে, এমিটার থেকে বেসের দিকে থাকবে। আমি আবার বলছি, খেয়াল করো, তীর চিহ্ন যখন এমিটার থেকে বেসের দিকে থাকবে, তাহলে এটা এমিটার, এটা বেস, এদিকে কি তীর চিহ্ন আছে, তীর চিহ্ন যখন এমিটার থেকে কি বেসের দিকে থাকবে, তখন সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, তখন পিএনপি ট্রানজিস্টর। আর উল্টা ঘটনাটা ঘটলে দেখো, তীর চিহ্ন যখন বেস থেকে এমিটারের দিকে থাকবে, তীর চিহ্ন যখন বেস থেকে এমিটার এর দিকে থাকবে, তখন এনপিএন ট্রানজিস্টর, তখন কি ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর। এবার চলো তোমাদের এমসিকিউতে প্রশ্ন কিভাবে আসবে বলি। এই এমসিকিউতে প্রশ্নটা আসবে বরাবর এভাবে, আমি যেভাবে লিখছি, অথবা তোমাদের যখন সৃজনশীল প্রশ্নগুলো হবে উদ্দীপকে জাস্ট এভাবে দিবে। দেখো এখানে কালেক্টর, বেস, এমিটার আছে, এখানেও কালেক্টর, বেস, এমিটার আছে, সব সেম। বুঝার কোনো সাধারণ স্টুডেন্টের পক্ষে সম্ভবই না এখানে কোনটি পিএনপি ট্রানজিস্টর, কোনটি এনপিএন ট্রানজিস্টর। আপনি বুঝবেন, আজাদ ভাইয়ের স্টুডেন্ট, আপনাকে বুঝতেই হবে। কিভাবে বুঝবেন আপনি? ভেরি সিম্পল। এখানে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি বেস থেকে এমিটারের দিকে, বেস যেটা তীর চিহ্ন মানে কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়, তাহলে বেসটা পজিটিভ, বেসটা পজিটিভ, আর এমিটারটা নেগেটিভ। তাহলে এখানে পিএন বাকি আছে, এই পাশে এন হইলে এই পাশে এন, তাহলে এন পিএন ট্রানজিস্টর অটোমেটিক্যালি আবার নাম চলে আসছে। এবার আসো এটার ক্ষেত্রে কিভাবে হয়। তীর চিহ্ন এমিটার থেকে বেসের দিকে আছে, আমি বলছি তীর চিহ্ন ডিরেকশন দেখবা সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে এটা পজিটিভ নেগেটিভ, মাঝখানে একটা যেহেতু নেগেটিভ হয়ে গেছে, এটাও পজিটিভ হবে, তাহলে পিএনপি পেয়ে গেছে, পিএনপি এনপিএন ট্রানজিস্টর। সবাই ভালো করে বুঝছেন কিনা কমেন্টে লিখেন, সবাইকে অবশ্যই ভালো করে বুঝতে হবে, বারবার বলছি অবশ্যই ভালো করে বুঝতে হবে পড়ালেখা বোঝার ক্ষেত্রে। আমি বারবার বলতেছি পড়ালেখা বোঝার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই স্যার, কোনো কম্প্রোমাইজ নাই, সবাইকে বুঝতেই হবে। জি স্যার ভালো করে বুঝছি, সাকবির লিখছে, সুমাইয়া রহমান লিখছে, আলহামদুলিল্লাহ বুঝছি, খুব ভালোভাবে বুঝছি বলছে আশরাফি জান্নাত। ওকে, ভেরি গুড, ভেরি গুড। চলো এবার আমরা এর পরের অংশটাতে চলে যাই। আমরা সিম্বলের অংশটাও দেখে ফেললাম ট্রানজিস্টরের, এবার দেখবো আমরা ট্রানজিস্টরের আসলে কাহিনীটা কি হচ্ছে। ঠিক আছে, প্রথমে আমি একটা চিত্র আঁকি, কমেন্টে বলতে হবে এটা কি ধরনের ট্রানজিস্টর। এখানে একটা চিত্র আঁকলাম, ওকে, মনোযোগ দাও।
এখান থেকে একটা তার এদিকে গেছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ, তিনটা অংশ। ঠিক আছে, তিনটা অংশের এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এগুলোকে আমরা সংযোগ বিন্দু বলতে পারি। এটা একটা পয়েন্ট, এই সংযোগ বিন্দুগুলো থেকে পরবর্তীতে তার বের হবে। এদিকে একটা তার বের হয়েছে, এদিকে একটা তার বের হয়েছে, এদিকে আরেকটা তার বের হয়েছে। এখনো তোমরা জানো না এটা কি ধরনের ট্রানজিস্টর। তো তোমরা এটা জানো, এই পয়েন্টটার নাম হচ্ছে কালেক্টর, মাঝখানের অংশটার নাম হচ্ছে বেস, আর এদিকের অংশটার নাম হচ্ছে এমিটার। এটা ফুললি ডিপেন্ড করবে তীর চিহ্নটা আমি কোন দিকে দিচ্ছি সেটার উপর। যেমন তীর চিহ্ন যদি আমি এই বরাবর দিই তাহলে এটা পি হয়ে যাবে, এটা এন, মানে পি এন পি। আর তীর চিহ্ন যদি আমি এদিক থেকে দিই তাহলে পিটা এখানে হবে, এনটা এখানে হবে। তখন এটার নাম হবে পিটা মাঝখানে, এনটা এখানে, তাহলে এনপিএন ট্রানজিস্টর। এটা আমি এনপিএন ট্রানজিস্টরের একটা প্রাথমিক রূপ লিখছি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এনপিএন ট্রানজিস্টরে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হয়? কারেন্ট ফ্লো হয় বেস থেকে এমিটারের দিকে। তো কারেন্টে যাবে কোন দিকে বাবা? কারেন্টটা আমি ধরে নিলাম এদিকে আসলো, কারেন্টের ফ্লোটা এদিকে আসলো, এসে আমরা এটা জানি কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে অলওয়েজ কারেন্ট লো ভোল্টেজের দিকে কি হয়? সাপ্লাই হয়। আমি আবার বলছি, হাই ভোল্টেজ থেকে কারেন্ট লো ভোল্টেজের দিকে কি হয়? সাপ্লাই হয়। তাহলে আমরা যদি এটার মধ্যে কম্পেয়ার করি তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই জায়গা থেকে এখান দিয়ে কারেন্ট আসতেছে, মানে এদিকে যে কানেকশনটা আছে এটা একটা হাই ভোল্টেজের হবে, এদিকের অংশটা জিরো ভোল্টেজ বা লো ভোল্টেজ, আমি এটাকে এদিকে দিচ্ছি। মনে করো আমি একদম জিরো ভোল্টেজের সাথে এটাকে কি করে দিলাম? কানেকশন দিয়ে দিলাম। তাহলে কারেন্ট এদিক দিয়ে আসতে কোনো বাধা নাই। খেয়াল করো, কারেন্ট এই পথ দিয়ে আসতে কোনো বাধা নাই। আচ্ছা, ভালো। তাহলে এটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, এটা লো ভোল্টেজ বুঝলাম। হাই ভোল্টেজটা এদিক থেকে কানেকশন দিয়ে দিলাম, এদিক থেকে আমরা একটা হাই ভোল্টেজ কানেকশন দিতেই পারি। তবে এটা ফরওয়ার্ড বায়াস, এই পজিটিভ সেজন্য পজিটিভ, এটা নেগেটিভ সেজন্য তার সাথে নেগেটিভ দিয়ে দিলাম। ফলে এখন কারেন্টের ফ্লোটার তীর চিহ্নটা কিরকম হবে? তীর চিহ্নটা হবে এই পজিটিভ থেকে কারেন্ট এদিক দিয়ে গিয়ে নেগেটিভ দিয়ে এসে ঢুকে যায়। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে তোমাদের কারো কোনো ধরনের সমস্যা হয় নাই। আর সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে কমেন্টে লিখেন। আমি চাই আমার স্টুডেন্টরা ভালো করে বুঝবে এবং তাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা কমেন্টে লিখেন। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা কমেন্টে লিখেন। সবাই কি বুঝতে পেরেছেন স্যার? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা তাড়াতাড়ি বলেন। শাহ কবির লিখছে বুঝছি, নাজিয়া লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি, আশরাফি জান্নাত লিখছে বুঝছি। ওকে, আলহামদুলিল্লাহ। সবাই যেহেতু এতটুকু পর্যন্ত বুঝে গেছো, চলো আমরা এর পরের অংশটাতে একটু যাই। এখন খেয়াল করো, এখানে বেস এমিটার আমি আগেই বলছিলাম, দেখো বেস এমিটার এই কানেকশনটা অলওয়েজ কিন্তু ফরওয়ার্ড বায়াসে থাকে। বেস এমিটার কানেকশনটা অলওয়েজ ফরওয়ার্ড বায়াস। তাহলে এটাকে আসলে এমন ভাবে বানানো হয়, এগুলো তো নিজে নিজে হচ্ছে না, এগুলো সব বানাচ্ছি আমরা। আর আমরা বানাচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য, যেভাবে কাজ করলে আমাদের জন্য সুবিধা হবে আমরা সেভাবে বানাচ্ছি। এখন এখানে তুমি দেখো, এটা এন, এটা পি, তাহলে এন পি মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে তো বাই কারেন্ট সাপ্লাই হওয়া সম্ভব না। তাহলে আপনাকে করতে হবে কি, এখানে হাই ভোল্টেজ যদি আমি ইউজ করি তাহলে একটা সম্ভাবনা ক্রিয়েট হতে পারে। তখন ভোল্টেজটা অনেক হাই হইত, তবে এটা রিভার্স বায়াসে কানেকশন দিব। এটা নেগেটিভ না, এটা পজিটিভ। দেখছেন, এটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ।
এইভাবে কানেকশনটা আমি দিই। এখন কারেন্ট এদিক থেকে যেগুলো আসছে ভালো করে বুঝো, কারেন্ট এদিকেও চলে যেতে পারে, কারেন্ট এদিকেও আসতে পারে, আমার কোনো সমস্যা নেই। তবে এখানকার ভোল্টেজের চেয়ে এখানকার ভোল্টেজ কিন্তু অনেক বেশি। অনেক বেশি হওয়ার কারণে কি হবে, দেখো এদিক থেকে কারেন্ট কিন্তু এদিক দিয়ে আসবে, পজিটিভ পয়েন্ট এদিক দিয়ে আসবে, তাহলে কারেন্টের ফ্লো হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কারেন্টের এই অংশের যে ফ্লো, এই অংশের ফ্লোটা ফুললি ডিপেন্ড করবে এই অংশের ফ্লো হওয়ার উপর। এই অংশের ফ্লোটা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই অংশের ফ্লোটা আর বের হবে না। এটা অনেকটা ঘটনাটা এটার মতো। ঘটনাটা হচ্ছে, মনে করে আমি নিজে একটা অ্যামাউন্সমেন্ট পার্ক দিলাম। কি পার্ক দিলাম আজাদ ভাই? একটা অ্যামাউন্সমেন্ট পার্ক। তো এই অ্যামাউন্সমেন্ট পার্কের বিভিন্ন রাইডগুলোর মধ্যে একটা রাইড হচ্ছে ট্রেনে চড়া। বিভিন্ন রাইডগুলোর মধ্যে একটা রাইড হচ্ছে ট্রেনে চড়া। এবং সে রাইডগুলোকে আরো বেশি আমরা এক্সাইটিং করার জন্য এখানে উপরে একটা সেতু দিলাম, হচ্ছে ব্রিজ। ব্রিজ ভালো করে বুঝো, এটা হচ্ছে টোটাল রোডটা। মনে করো জনগণ ট্রেনের জন্য, ট্রেনের এই রাইডটা করার জন্য, এটা রাইডটার রোড, জনগণ এই জায়গা থেকে কি করে ট্রেনে উঠে, এই জায়গা থেকে ট্রেনে উঠে টিকিট কাটায়। ট্রেনটা এভাবে চলে, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে, এরকম করে ট্রেনটা 10টা রাইড দেয়। 10টা রাইডের জন্য আমরা মনে করি 100 টাকা নিই। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কোনো কারণে এই ব্রিজটা নষ্ট হয়ে গেছে বা ব্রিজটা ভেঙে গেছে, আচ্ছা আমি কি ট্রেনের রাইডটা এখন আর চালু রাখবো, নাকি বলবো যে আপাতত ট্রেনের রাইড বন্ধ? ট্রেনের রাইড বন্ধ কেন? তার যে এক্সাইটিং যে মোমেন্টটা আছে কিন্তু নাই। ফলে এই জায়গায় সমস্যা দেখা দেওয়ার মানে পুরো কনসেপ্টটা নষ্ট হয়ে গেছে, পুরো কনসেপ্টটা আর কাজ করতেছে না। তুমি যদি চিন্তা করো না ভাইয়া এদিক থেকে ট্রেনটা সেখানে যাবে, আবার এদিক থেকে এখানে আসবে, না মজা পাবে না এটাতে। কারেন্টের ক্ষেত্রে এরকম হয় না। কারেন্টের ক্ষেত্রে সব জায়গায় ইলেকট্রন থাকে, তো আমি বলছিলাম ইলেকট্রনের ফ্লো। সুতরাং যদি একদিক দিয়ে জ্যাম লেগে যায়, অন্য দিক দিয়ে ইলেকট্রনগুলো আর ফ্লো হবে না, মানে টোটাল প্রবাহটা বন্ধ থাকবে। এখানেও সেম, কোনো কারণে যদি আমার এই অংশের প্রবাহ বন্ধ হয়ে যায় তাহলে এই অংশের ফ্লোটা আর পাবো না, কারণ এই অংশের যে প্রবাহটা আছে সেটা কিন্তু এই অংশের সাথে কানেক্টেড। ফলে এই অংশের প্রবাহটা আর আসবে না যদি এই অংশের এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এই প্রবাহটা বন্ধ হয়ে যায়। তোমরা এতটুকু পর্যন্ত আমার কথাগুলো বুঝছো কিনা বলো, তারপর আমি আরো সুন্দর করে আরেকটা স্লাইড দিয়ে বুঝাচ্ছি। সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো। সবাই এতটুকু পর্যন্ত কমেন্টে জানাও এতটুকু পর্যন্ত ভালো করে বুঝছো কিনা। আমি একটু দেখতে যাচ্ছি সবাই বুঝতে পারছে কিনা। আশরাফি জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি, রাহাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি, নাজিয়া লিখছে বুঝছি, শাকবিল লিখছে ইয়েস স্যার, জান্নাতুল নাইমা লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি। ভেরি গুড এভরিওয়ান, সবাই যেহেতু ভালো করে বুঝে গেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা একটা জিনিস বুঝি। তাহলে এই অংশের কারেন্টের ফ্লো বন্ধ থাকলে, এই অংশের কারেন্টের ফ্লো যেহেতু বন্ধ থাকবে, টোটাল সার্কিটের ফ্লো যেহেতু বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা একটা কাজ করলে কেমন হয় চলো তো। আমরা ট্রানজিস্টরটাকে একটা সুইচ হিসেবে ইউজ করা শুরু করব। ট্রানজিস্টরটাকে আমরা কি হিসেবে ইউজ করতে পারবো? সুইচ হিসেবে ইউজ করতে পারবো। কিভাবে স্যার ট্রানজিস্টরকে আমরা সুইচ হিসেবে ইউজ করতে পারবো? দেখো,
আমি এই জায়গায় একটা সুইচ লাগাই দিলাম, এটা একটা সুইচ। তাহলে এখন কি হবে দেখো, আমি যদি সুইচটা অফ রাখি মানে এদিক থেকে কারেন্ট ফ্লো হয়ে এদিকে যেতে পারছে না, আর এদিক থেকে কারেন্ট ফ্লো হয়ে যদি এদিকে যেতে না পারে, টোটাল সার্কিটের মধ্যে কারেন্টের ফ্লোটা বন্ধ থাকবে। আর যদি আমি আবার এই অংশটাকে লাগিয়ে দিই তাহলে কারেন্ট এদিক থেকে গিয়ে এদিক দিয়ে ফ্লো হয়ে পুরো সার্কিটের মধ্যে কি হবে, ফ্লো। আবার যদি আমি সুইচটাকে অফ করে দিই, অফ করে দেওয়ার মানে এখানে দুইটার মধ্যে কাট করে দিছে, কারেন্ট আর যেতে পারছে না, ঠিক আছে। ফলে কারেন্ট যদি আর যেতে না পারে, এদিক থেকে না যাওয়ার মানে টোটাল সার্কিটে কারেন্ট বন্ধ। আবার যদি আমি এটাকে অন করে দিই, অন করে দেওয়ার মানে অ্যাড করে দিছি, কারেন্টের ফ্লো আবার পুরো সার্কিটে হবে। অর্থাৎ আমরা বলতে পারবো ট্রানজিস্টরকে আমরা চাইলে একটি সুইচ হিসেবে ইউজ করতে পারি, অথবা একটা ডিজিটাল সুইচ হিসেবে আমরা ইউজ করতে পারি ট্রানজিস্টরকে। কারণ ট্রানজিস্টর এমন মেকানিজমের মাধ্যমে বানানো হয়েছে, তার একটি অংশে কারেন্টের ফ্লো বন্ধ থাকলে অপর অংশ কারেন্টের ফ্লো বন্ধ থাকে। এই অংশের মাধ্যমে আমরা এই অংশটাকে কন্ট্রোল করতে পারি। এটাই হচ্ছে মূলত ট্রানজিস্টর বানানোর মূল উদ্দেশ্য। সবাই বুঝে গেছেন কিনা একটু বলেন, সবাই বুঝছেন কিনা বলেন। আমরা এর পরের কোশ্চেনে চলে যাব। এরপর সবাইকে বুঝতে পারছেন স্যার? সবাইকে বুঝতে পারছেন? নাজিয়া লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি, জান্নাতুল নাইমা লিখছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা চলো এরপরের অংশটাতে চলে যাই। আমাদের আজকের ক্লাসের এবং এই চ্যাপ্টারে আমার লাস্ট অংশ, সেটা হচ্ছে ফিজিক্স বিহাইন্ড দ্য ওয়ার্কিং অফ ট্রানজিস্টর। কেন এই কাজগুলো হচ্ছে, কেন তুমি এমিটারকে অনেক হাইলি ডোপড করো, কেন বেসকে ডোপিং করার সময় খুব কম পরিমাণ ডোপিং করা হয়, লাইটলি ডোপড, আর কেন কালেক্টরকে মডারেটলি ডোপড করা হয়, আর এই ক্ষেত্রে কিভাবে একটি অংশের মাধ্যমে আরেকটি অংশকে কন্ট্রোল করা যায়, এটার জন্য আমি বুঝাই। আর ট্রানজিস্টর এমন একটা মেকানিজমের মাধ্যমে বানানো হয়, এখানে এনপিএন ট্রানজিস্টর যেটা দেখতে পাচ্ছ, তুমি দেখবা এই যে এমিটর অংশটা বা নেগেটিভ অংশটা একটা নেগেটিভ অংশের সাথে আছে। নেগেটিভ যদি নেগেটিভের অংশের সাথে থাকে, তাহলে এই অংশটাকে বলা যাবে, এই অংশটা বর্তমানে ফরওয়ার্ড বায়াসে আছে। আবার এটা পজিটিভের এই অংশটা কালেক্টরের নেগেটিভ অংশের সাথে আছে। পজিটিভ নেগেটিভের সাথে থাকার কারণে এই অংশটা রিভার্স বায়াস আছে। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি এনপিএন ট্রানজিস্টর নিই, এটা পিএনপি এর ক্ষেত্রে সেম, দেখা যায় তার একটি অংশ ফরওয়ার্ড বায়াসে থাকলেও আরেকটি অংশ রিভার্স বায়াসে থাকে। আসলে আমরা বানাইছি এভাবে, যাতে একটি অংশ ফরওয়ার্ড বায়াসে থাকলে আরেকটি রিভার্স বায়াসে থাকে, আর আমরা ইচ্ছা করে সেটাকে ইউজ করতে পারি, মজা করে ইউজ করতে পারি। দেখাচ্ছি কিভাবে স্যার। এখন যার কারণে এদিকে রিভার্স বায়াস হওয়ায় টোটাল এই সার্কিটের মধ্য দিয়ে তেমন কোনো কারেন্টের ফ্লো হবে না। তোমরা বলতে পারো স্যার এটা যেহেতু পজিটিভ, এটা যেহেতু নেগেটিভ, এখান থেকে কিছু ইলেকট্রন তো এদিকে আসতে পারে, আর কিছু ইলেকট্রন যদি এদিকে আসে, আর এদিক থেকে কিছু ইলেকট্রন যদি এদিকে যায়, তাহলে তো মনে হচ্ছে হালকা করে কারেন্ট ফ্লো হবে। এই হালকা করে কারেন্ট ফ্লো দিয়ে কি হবে? এটা দিয়ে তো একটা মরিচা বাতিও জ্বলবে না। এই হালকা কারেন্ট দিয়ে কিছু হবে না বা কিচ্ছু হবে না।
সুতরাং ওইটা চিন্তা করার আর দরকার নাই। কারেন্টের ফ্লোটা হবে যখন এই ইলেকট্রনগুলো এদিকে আসা যাওয়া কি করবে, শুরু করবে, তখনই কারেন্টের ফ্লোটা মজবুত হবে। এখন তাইলে এখান থেকে তোমরা জানো ইলেকট্রন এদিকে যাবে না। কেন যাবে না স্যার? কারণ একদম প্রথম ক্লাস আমি বুঝিয়েছিলাম এই জায়গাটা ডিপ্লেশন লেয়ার আছে। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর না, পিএন জাংশন ডায়োড বানানোর সাথে সাথে পি এবং এন এর সংযোগ স্থলে একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয়। এখানে পি এবং এন এর সংযোগ স্থলে এই জায়গায় একটা ডিপ্লেশন লেয়ার আছে, এখানেও পি এবং এন এর সংযোগ স্থলে এখানে একটা ডিপ্লেশন লেয়ার আছে। প্রাথমিকভাবে ওই ডিপ্লেশন লেয়ারের কারণে যেগুলো যেরকম আছে সেগুলো হুবহু সেরকম ভাবে থেমে থাকবে। যেগুলো যেরকম আছে সেগুলো হুবহু সেরকম ভাবে জাস্ট থেমে থাকবে। তো যদি স্যার জাস্ট থেমে থাকে তাহলে কি করতে হবে আমাদেরকে? ভেরি সিম্পল, একটু দৌড়াদৌড়ির ব্যবস্থা করতে হবে। আরবিদেরকে সারাদিন বসে রাখে না, এদেরকে গাছ কাটতে দিবে, পাহাড়ের মাটি কাটতে দিবে, বন জঙ্গল সাফ করতে দিবে। কেন? গায়ে যাতে চর্বি জমতে না পারে। বসে থাকা যাবে না বাবা। এখানে ইলেকট্রনগুলো সব থেমে আছে, বসে আছে। তাহলে আমরা একটা কাজ করলাম, আমরা বেস আর এমিটরকে, ওই যে একটা কথা বলছিলাম, বেস এমিটর অলওয়েজ ফরওয়ার্ড বায়াস। ভালো করে বুঝো, বেস এমিটর অলওয়েজ কি স্যার? ফরওয়ার্ড বায়াস। চলো ফরওয়ার্ড বায়াসে দিচ্ছি। এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার এমিটর। এই বেসের সাথে এমিটরের সাথে আমি একটা কানেকশন দিব। কানেকশনটা ফরওয়ার্ড বায়াসে হবে কিভাবে? বেস যেহেতু পজিটিভ আর এমিটর যেহেতু নেগেটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ আর পজিটিভের সাথে পজিটিভ, এটার নাম হচ্ছে বেস এমিটর অলওয়েজ ফরওয়ার্ড বায়াস। বুঝতে পারছো এখন ভাইয়া? আচ্ছা, এখন এখানে কি হবে? আসলে এখানে যেটা হবে, এখানকার পজিটিভ চার্জ, আমি রিপিট করছি, এখানকার পজিটিভ চার্জ এখানকার নেগেটিভ ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, আর এদিক থেকে ইলেকট্রন এসে এই নেগেটিভ ইলেকট্রনগুলোকে ধাক্কা দিবে। বলছে যাও তো, এরকম করে করে ধাক্কা দিবে। ধাক্কা দিলে এই ইলেকট্রনটা চাইবে ধাক্কার কারণে এখানে চলে আসে, এই ইলেকট্রনটাও চাইবে ধাক্কার কারণে এখানে চলে আসে, এই ইলেকট্রনটা চাইবে ধাক্কার কারণে এদিকে চলে আসে। ফলে এই অংশের মধ্যে একটা কারেন্টের ফ্লো কিন্তু শুরু হয়ে যায়। ওই ধাক্কা জনিত কারণে, গতিশক্তি জনিত কারণে, আচ্ছা, গতিশক্তি জনিত কারণে কি হচ্ছে স্যার? আসলে গতিশক্তি জনিত কারণে যে ঘটনাটা ঘটছে, এখান থেকে কিছু ইলেকট্রন ছিটকে এখানে পড়ে যাচ্ছে। ফলে ওই ইলেকট্রনগুলো এখানকার হোলগুলোকে প্রশমিত করছে, আর ইলেকট্রনগুলো যখন হোলগুলোকে প্রশমিত করবে, আস্তে আস্তে এখানে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল, সে ডিপ্লেশন লেয়ারটা কমে আসবে। এখন কারেন্টের ফ্লো হচ্ছে কিন্তু এই অংশের মধ্যে, এবং যে ইলেকট্রনগুলোর গতিশক্তি বেশি থাকবে এবং এখানকার হোলগুলো প্রশমিত হবে, এখান থেকে আস্তে আস্তে কিছু ইলেকট্রন, এটা যেহেতু পাতলা, এটা খুবই পাতলা করে বানানো হয়, ফলে কিছু ইলেকট্রন, ওই যে গ্রামে গঞ্জে দেখো না বর্ষাকালে এখানে একটা জমি, এখানে ছোট একটা আই, এটা একটা আই, গ্রামে গঞ্জের কথা বুঝাচ্ছে যে ভাই বুঝো ভালো করে, ঠিক আছে? এটা আরেকটা জমি। হ্যাঁ ভাইয়া, এমন এক্সাম্পল দিব দেখবা, এবং গ্রামের মানুষ যারা না তারা বুঝবে না। কিন্তু এখানে আমার নানু ভাই করতো কি, এই জায়গায় একটা হোল করে গর্ত করে দিয়ে একটা পাতিলের মতো কিছু বসায় রাখতো বর্ষাকালে। তো এদিকে যে মাছগুলো আছে, কই মাছ, শোল মাছ, মাগুর মাছ, এই মাছগুলো এখান থেকে পানি যখন দুই দিকে থই করে জাম্প করে এখানে আসে, এখানে আসে, আর কিছু কিছু মাছ এখানে আটকে পড়ে যায়। সকালে উঠে আমরা সেগুলো নিয়ে আসি। মনে আছে কিনা জানি না তোমাদের, আমার তো মনে আছে ভাই, আমাকে নিয়ে আমার নানু এরকম একটা মাছ তুলতে গেছিল।
তাহলে দেখতেছি এখান থেকে জাম্প করে কিছু এখানে পড়ে, কিছু এদিকে আসে, জাম্প করে কিছু এখানে পড়ে, কিছু এখানে আসে। এখানেও সেম, ইলেকট্রন গুলো যখন একটা টান পড়বে এরকম করে ইলেকট্রন ফ্লোয়ে, কিছু কিছু ইলেকট্রন এখানে পড়বে, এটা যদি থিন করা যায়, পাতলা করা যায়, তাহলে কিছু কিছু ইলেকট্রন এখানেও চলে আসবে। আর এখানে যখন ইলেকট্রন চলে আসবে, ওই ইলেকট্রনটা এই অংশের জন্য এক্সট্রা ইলেকট্রন। এক্সট্রা ইলেকট্রন বিদায় ওই ইলেকট্রন গুলো বসে না থেকে ওই ইলেকট্রন গুলো এর মধ্য দিয়ে ফ্লো করা কি করবে, শুরু করবে। ইলেকট্রন ফ্লো হবে স্যার, ইলেকট্রন ফ্লো। আর ইলেকট্রন ফ্লো হলে এখানে কারেন্টের ফ্লো চলবে। তো কোনো কারণে আপনি সুইচ বন্ধ করে দিলেন, এদিকে প্রবাহ বন্ধ করে দিলেন, বলে ইলেকট্রন এদিক থেকে আর টান পড়ছে না। ইলেকট্রন যদি এদিক থেকে টান না পড়ে, এক্সট্রা ইলেকট্রন এদিকে আসবে না। এক্সট্রা ইলেকট্রন না আসলে এই সার্কিটের মধ্যে কারেন্টের ফ্লো হবে না। তাহলে মাস্ট বি কি করতে হবে, এখানে হোল কম রাখতে হবে। হোল কম রাখলে এটা তাড়াতাড়ি প্রশমিত হয়ে ইলেকট্রন এদিকে যাওয়া শুরু করবে। সেকেন্ড, এটা থিন রাখতে হবে। এটা যদি মোটা হয়, মনে করে এখানে একটা জমি, ভাইয়া বুঝেন জমি কোথায় রাখবো, মনে করে এখানে একটা জমি, এখানে একটা হাইওয়ে রুট, ভাই হাইওয়ে রুট, এখানে আরেকটা জমি। আচ্ছা আমি যেটা বলছি, হ্যাঁ, এলে মাছকে এখান থেকে জাম করে দিকে জিন্দিগিতে যাবে, যাবে না ভাই, যাবে না। এখানে এরকম ঘটনা ঘটবে না। এটা যত পাতলা হবে, এগুলো গ্রামে গঞ্জের ছেলেরা ভালো বুঝবে, যত পাতলা হবে, যত পাতলা এই ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি। দুই দিকে যখন পানি থই থই করে, এখানকার মাছ জাম করে করে এখানে যায়, জাম করে করে এখানে যায়, কিছু কিছু মাঝখানেও পড়ে যায়, কোনো সমস্যা নেই। তো মাঝখানে যদি হোল বেশি থাকে তাহলে তো সমস্যা, হোল থাকবে না, মাছ আস্তে আস্তে এই পাশে চলে যাবে। সেম কাহিনী ভাইয়া, দেখছেন আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এইটাকে অবশ্যই তিন হইতে হবে, এটাকে অবশ্যই লাইটলি ডোপড হইতে হবে। এই দুইটি কারণে ইলেকট্রন ফ্লো হবে আসলে এই জায়গায়, ফ্লো হবে এই জায়গায়, সেখান থেকে ইলেকট্রন আসবে এদিকে। ওই ইলেকট্রন ফ্লো এর কারণে টোটাল সার্কিটে কারেন্ট ফ্লো হবে। এদিকে কারেন্ট বন্ধ করে দিলে ইলেকট্রন আসা বন্ধ হয়ে যাবে, ফলে এদিকে এক্সট্রা ইলেকট্রন আসবে না, ফলে কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ সুইচ হিসেবে ট্রানজিস্টর কি করবে, কাজ করবে। একই সাথে অনেকগুলো জিনিস বুঝাইছি, ট্রানজিস্টরের কার্যপ্রণালী, সুইচ হিসেবে ট্রানজিস্টর কেন কাজ করবে, ট্রানজিস্টরের তিনটি অংশ তিন রকম করে ডোপিং করা হয় কেন, একটা কেন হাইলি ডোপ, আরেকটা কেন লাইটলি ডোপ, আরেকটা কেন মডারেটলি ডোপ। একই সাথে আমি আবার বুঝাইছি, একটি কেন একদম থিন হবে, আরেকটা থিকনেস কেন মিডিয়াম হবে, আর একটু বেশি কেন হবে, একটু ওয়াইড হলে আর একটা ওয়াইডার কেন হবে। স্যার বুঝাইছি, সবাই তো কমেন্টে লিখেন, লাস্ট কমেন্ট চেক করতেছি সব ভালো করে বুঝছেন কিনা বলেন। সবাইকে বুঝতে পারছেন? শাহ কবির লিখছে আলহামদুলিল্লাহ অসাধারণভাবে বুঝতে পেরেছি। সুমাইয়া রহমান লিখছে আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝছি। আশরাফি জান্নাত লিখছে জি স্যার আলহামদুলিল্লাহ বুঝছি। ঠিক আছে, তোমরা সবাই জানো আসলে আমার এই ক্লাসটা পাবলিক গ্রুপে আমি নেওয়ার কথা ছিল। তো পাবলিক গ্রুপে কোনো একটা কারণে ক্লাস আমি আর নিই নাই। তোমরা যেহেতু সবাই পেড বেসের স্টুডেন্ট, তোমাদের রাইট আছে 100% সবগুলো ক্লাসের, সেজন্য তোমাদের বেসে আমরা সবগুলো ক্লাস নিচ্ছি। আবি আর কাজী হাসান সিদ্দিক স্যার ওনারাও তোমাদের বেসে ক্লাস নেবে। তবে তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে, সেটা হচ্ছে আমি এই ক্লাসটা কিন্তু পাবলিক গ্রুপে আপলোড দিব। অনেকগুলো স্টুডেন্ট আছে সেখানে যারা আসলে কোথাও আর পড়ছে না, এই আমি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সটা পড়াই দিব, এটাতে অনেক খুশি হয়েছিল। এটা তাদের একটা উপকার হবে, মানুষের উপকার করো ভাই, আল্লাহ তোমার উপকার করবে। এই হচ্ছে কথা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।